কাঁধে ঝুলে থাকা ব্যাগের ফিতাটা আঙ্গুলে জড়িয়ে মেইন ফটক পার হয়ে কলেজের আঙ্গিনায় পা রাখবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক অদৃশ্য টান খপ করে থামিয়ে দিল দৃষ্টিকে। কেউ একজন তার কবজি আঁকড়ে ধরেছে দৃঢ়ভাবে। চমকে উঠে দৃষ্টি তাকালো সামনের দিকে। দৃষ্টি আপু, একটু সাহায্য করবেন প্লিজ? স্বরে শীতল গুমট, কণ্ঠটা একটা চাপা আতঙ্কের অন্তঃসার। দৃষ্টি তাড়া করেই প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোমার? আপু, আমার ফ্রেন্ড খুব ব্যথা পেয়েছে, একটু সাথে আসবেন? কোথায়? আমি তো কিছুই করতে পারবো না এখানে। কাউকে বলো হাসপাতালে নিয়ে যাও। মেয়েটির চোখ দুটো অস্থির। সে গলাটা আরো নিচু করে বলল, আপু, কেউ নেই আশেপাশে। কাউকে তো দেখতেই পাচ্ছি না যে সাহায্য করতে পারে। প্লিজ আপু। আর কিছু বলার অবকাশ রইল না। মেয়েটির চোখের জল নীরব আশঙ্কার সংবাদ হয়ে দৃষ্টির সামনে গড়িয়ে পড়ল। আচ্ছা চলো, দেখি কি হয়েছে। কণ্ঠে অনিচ্ছুক জিজ্ঞাসা, তবুও পায়ে সাড়া দিয়েই এগিয়ে গেল সে অজানা গন্তব্যের দিকে। মেয়েটার পেছনে পেছনে পা বাড়ালো দৃষ্টি। হাঁটতে হাঁটতে মেয়েটা তাকে টেনে নিয়ে এলো কলেজের পেছনের দিকে, একদম জনতার শূন্য কিনারে। উত্তেজনার ঘূর্ণিতে প্রথমে তেমন কিছু বুঝে উঠতে পারেনি দৃষ্টি। চোখের অগোচরে তার পৌঁছে গেল এক জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের সামনে। এখানে দিনের আলো ঢোকে নির্দ্বিধায়। পাশে ঘন বাঁশ বনের জটলা। প্রকৃতির ঘোমটা টেনে রাখা হয়েছে সেই নিঃসঙ্গ ভবনের চারপাশে। অন্যদিকে ধান ক্ষেতের সবুজ সমুদ্র, যার মাথায় মাথায় নীরবতার ঢেউ খেলে যায়। এ পথে মানুষের চলাচল তো দূর, কথার শ্রোতাও পর্যন্ত পৌঁছায় না। এই নির্জন প্রান্তে এসে হঠাৎ করে দৃষ্টির পা যেন জমে গেল মাটিতে। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। মেয়েটা ঘুরে তাকিয়ে গেল চমকে। আপু, থেমে গেলে কেন? চলো না। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তার চোখ দুটো ক্ষীণভাবে অনুসন্ধান করছে মেয়েটার মুখ। থমথমে গলায় এবার মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ওই তো আপু, ওইখানে আছে আমার ফ্রেন্ড, আসুন না প্লিজ। কণ্ঠের নিচু সুরে একটা অদ্ভুত টান। দৃষ্টি এক পা এগিয়ে আবারও থেমে গেল। চারপাশে তাকিয়ে একটা অস্বস্তিকর শীতলতা টের পেল সে। বাতাসেরও ভিন্ন ঘ্রাণ। এক মুহূর্তে থেমে থেকে গলা শক্ত করে বলল দৃষ্টি, না, চলো বরং কলেজে ফিরে যাই। কোনো স্যারকে বলি, ওরা ঠিক ব্যবস্থা নিতে পারবেন। মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে সোজা পিছু হাঁটা ধরতেই আচমকায় সামনে এসে পড়ল ইমন। ভাবি শোনেন, কোথায় যাচ্ছেন? ইমনের কথায় থমকে দাঁড়ালো দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। আপনি এখানে কি করছেন? ভাই আপনাকে ডেকেছে, চলুন। এবার দৃষ্টি তার চাহনি ছুড়ে দিল সেই মেয়েটির দিকে। দৃষ্টির চোখ মুহূর্তেই ধারালো হয়ে উঠল রক্তচক্ষুর মতো। মেয়েটা গলার কাছটায় ওড়নাটা চেপে ধরল। চোখ নামিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা। হাত কসলিয়ে আমতা আমতা করে কৃত্রিম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে শরীরী ভাষায় ফাঁস হয়ে যাচ্ছে সব। দৃষ্টির তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে না পেরে ইমন এবার নিজেই বলে উঠল, ওকে কিছু বলার দরকার নেই, আমরাই ওকে বলেছি আপনাকে এখানে আনতে। মেয়েটা এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বিড়বিড় করে বলল, আমি তাহলে যাই, আমার কাজ তো শেষ। বলেই মুহূর্তেই শরীর ঘুরিয়ে দৌড় দিল। ইমন আবারও পেছন থেকে কণ্ঠ ছুড়ে বলল, আসেন ভাবি, ভাই যাইতে কইছে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কাঁধ ফেরালো। গলায় সাপ প্রত্যাখ্যানের শীতল সুর। আমি কোথাও যাব না। বলেই পা ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা ধরল সে। চোখে বিরক্তি। ইমন লাফ দিয়েই তার সামনে এসে দাঁড়ালো। হাঁটু দুটোতে ব্যাকুলতার ভার। চলেন না ভাবি, আপনার জন্য একটা চমক আছে, প্লিজ একটুখানি। বলেই মুখটাকে বাচ্চাদের মতো করে বানিয়ে ফেলল। চোখ দুটোতে দুষ্টুমির জলছবি। দৃষ্টি একবার চোখ তুলে তাকালো তার দিকে। বিরক্তির শীতল রেখা গড়ালো চাহনিতে। এরপর একটা শীতল গা জড়ানো দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো সামনে, নীরব সম্মতির ভাষায়। ইমন তখন খুশিতে প্রায় লাফিয়ে উঠল। আহা, আমি তো জানতাম ভাবি রাজি হবেই।
ইমন দৃষ্টিকে টেনে আনলো বাঁশবাগানের ছায়াঘোর প্রান্তে। সেখানে এক বিশাল প্রকাণ্ড বটগাছের নিচে থেমে দাঁড়ালো সে। থামা মাত্রই দৃষ্টির চোখ বিস্ফোরিত হলো বিস্ময়ের তাপে। চক্ষু কপালের বাহিরে উঠে আসার উপক্রম। বটগাছের গুড়ির সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে সজলকে। তার মুখ কাপড় দিয়ে গোজা। শব্দ করার সামান্য সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছে। চোখে আতঙ্কের উন্মুক্ত আরতি। আর একটু দূরে মাটির ধুলোমাখা একটা কাঠের চেয়ারে বসে আছে সাইফ। পায়ের ওপরে পা তুলে ঠান্ডা চোখে গোটা দৃশ্যটা উপভোগ করছে। দৃষ্টি আচমকায় দাঁড়িয়ে পড়ল, চোখ সরিয়ে ইমনের দিকে। এসব কি হচ্ছে এখানে? ইমন চওড়া হাসি ছড়িয়ে বলল, সারপ্রাইজ। তার দাঁতের শাড়ি ক্রমেই প্রকাশিত হলো। ৩ সেকেন্ড। দৃষ্টির চোখ লাল, মুঠো শক্ত। চতুর্থ সেকেন্ডে একটা বজ্রের মতো আওয়াজ। তার হাত ছিটকে গিয়ে ইমনের গালে পড়ল সজোরে। উফ ভাবি! চড় খেতেই ব্যথার গুঞ্জনে ২ পা পিছিয়ে গেল ইমন। গাল চেপে ধরেছে এক হাতে, চোখে মিশ্র অনুভূতির ঝলক। সবসময় খালি মারেন। আপনার কথার মর্যাদা রাখতেই তো এই আয়োজন করলাম। কণ্ঠে অভিযোগ, কিন্তু তাতে ভয় ঢেকে রেখেছে বাকি সব। ইমনের গাল লাল আর মুখে শিশুসুলভ হতোদ্যমতা। ইমন চড় খেতেই চেয়ারটায় বসে থাকা সাইফ একটু নড়েচড়ে বসল। গলা থেকে চাদরটা আলগে করে সরিয়ে নিল ধীরে। কণ্ঠনালী বরাবর একটা গোপন ঢোক গিলে ফেলল নীরবে। যতই সে অন্যদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠুক, দৃষ্টির সামনে পড়লেই তার সমস্ত অহংকার গলে গিয়ে কোমল হয়ে পড়ে। এক কথায় দৃষ্টির সামনে এলেই সে বাঘ থেকে বিড়ালে রূপান্তরিত হয়। দৃষ্টির চোখে জমে থাকা রক্তলাল চাহনি সোজা গিয়ে বিঁধল এবার সাইফের দিকে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর বিদ্যুতের মতো তেড়ে এগিয়ে গেল তার দিকে। এই দৃশ্য দেখে সাইফ থমথম করে উঠল, তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বুকে তার ভেতর আচমকা হৃদস্পন্দনের গতি হয়ে উঠে গেছে। এবার তার চোখে মুখে দম্ভের বদলে সুশাসিত সংখ্যা। ভাবি, ভাবি শোনো। সাইফের মুখের রং ফ্যাকাশে হয়ে আসছে বুঝেই দৃষ্টির সামনে আগেভাগেই ঝাঁপিয়ে দাঁড়ালো ইমন। ২ হাত নেড়ে থামানোর ব্যর্থ চেষ্টা। আপনিই তো কইছিলেন এই পোলারে মৌচাকের নিচে বাইধ্যা রাইখে চাকে সরাসরি ঢিল মারতে চান। সেই ব্যবস্থাই তো করলাম। ইমনের কথার রেশ কাটাতে না কাটাতেই দৃষ্টির চোখ ঘুরে গেল সজলের দিকে। চোখে বিস্ময়ের তীক্ষ্ণ ঝলক। সজলের ঠিক মাথার ওপরে একটা আস্ত মৌচাক ঝুলছে। বাঁশবনের ছায়া থেকে ঝরে পড়া বিষাদ মধু শাস্তির মতো। মৌচাকটা এমন ভঙ্গুর ভরসায় ঝুলে আছে, যেটাতে একটু ধাক্কা খেলেই অজস্র রণরাগিণী মৌমাছির দল ঝাঁপিয়ে পড়বে সজলের গায়ে। দৃষ্টি থমকে গেল, বুকের ভেতরে কেমন এক ধাতব ঠান্ডা ঢেউ খেলে গেল। এই চাকের কামড় একবার যদি নামে, তাহলে রেহাই নেই। সজলের গা থেকে সরাসরি কবরে নামার মতো অবস্থা। কে বলেছে এত উপকার করতে? হ্যাঁ? কণ্ঠে বজ্রধ্বনির মতো হুংকার। দৃষ্টির গলা চেঁচিয়ে উঠল ক্ষিপ্ত বিস্ময়ে। চারপাশে বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। শব্দের আঘাতে গাছের পাতার নড়াচড়াও থেমে গেল। সুমন চুপচাপ হয়ে গেল। তারপর মাথার পেছনে হাত চুলকে এক প্রকার বোকা হাসি হেসে বলল, আপনি তো জানেনই ভাবি, আপনার ইচ্ছাই ভাইয়ের কাছে আদেশের সমান। তাই আমরা একটু মুখ খুলে দিন ওনার। কঠিন নির্দেশ ছুড়ে দিল দৃষ্টি, চোখে শীতল তর্জনী। ইমন আর বাধা করল না। সজলের কাছে গিয়ে কাপড়টা টেনে নামিয়ে দিল তার মুখ থেকে। মুখ খুলতেই জমে থাকা কান্না আর আতঙ্ক একসাথে উথলে উঠল সজলের কণ্ঠে। দৃষ্টি, দৃষ্টি প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন ভুল করব না। প্লিজ, তুমি ওদেরকে বলো আমাকে ছেড়ে দিতে। আমি কথা দিচ্ছি, এমন কিছু আর কখনো জীবনেও আমার দ্বারা হবে না।
একটা শর্তে আপনাকে ক্ষমা করতে রাজি আছি। একটা না, তুমি শখানেক শর্ত দাও, আমি সব পূরণ করব। কথার সঙ্গে সঙ্গে সাইফের বাম মুষ্টি সজলের গালের মাংসের সঙ্গে প্রাণবন্ত ধাক্কা খেল। চোয়াল দাঁতের বন্দোবস্ত বন্দী হলো সজলের। ঘুষি হাঁকিয়ে সজলের চোয়াল ক্ষিপ্ত হাতে চেপে ধরে সাইফ করুণ চিৎকার তুলল। তুমি করে সম্বোধন করার সাহস কে দিয়েছে? আপনি করে বল হারামজাদা। কণ্ঠ স্থবির, সজল কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপু। সাইফ সজলের গাল ছেড়ে দিতেই দৃষ্টি বলে উঠল, যতগুলো মেয়ের সাথে অসভ্যতা করেছেন সবার কাছ থেকে ক্ষমা চাইবেন, আর এরপর থেকে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। এরপর ইমনের দিকে তাকিয়ে বলে উঠল, ইমন ভাই, আপনি ওনার উপর নজর রাখবেন। যদি আবার এমন কিছু করে তখন শাস্তি দ্বিগুণ হবে। ইমন দ্রুত মাথা নাড়াতে নাড়াতে বলে, ঠিক আছে ভাবি, বলুন পারবেন? দৃষ্টির কথায় সায় জানিয়ে সজল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ইমন ভাই, ছেড়ে দেন ওনাকে। দৃষ্টির আদেশে ইমন সজলের শরীরের বদ্ধ শৃঙ্খল ছিন্ন করল। মুক্তি পেয়ে সজল আর এক মুহূর্ত অপেক্ষা করল না, অনতিবিলম্বে পায়ে হেঁটে সেখান থেকে সরে এলো। সজলের প্রস্থানের সাথে সাথে সাইফ একটু এগিয়ে এলো দৃষ্টির নিকটে। সাইফকে দৃষ্টির কাছে আসতে দেখে ইমন ততক্ষণে দ্রুত পায়ে সরে গেল সেখান থেকে। তাদের একান্ত সময়ের অবকাশ দিল। সাইফ একবার এগোতেই দৃষ্টি এক পা পিছিয়ে গেল, চোখ তুলেও দেখল না তার দিকে। মাটির মায়াবী আবরণে ডুবে আছে তার চাহনি। ওপরে ওপরে তো ঠিকই নিজেকে অনেকটা কঠিন দেখান ম্যাডাম, এই সময়টুকু শাস্তি দিতে পারলেন না কেন? এত কোমল হৃদয় কেন আপনি? সাইফের শব্দগুলো দৃষ্টির কোনো কর্ণপাত পেল না। নীরবে তার অন্তরের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের মনেও আঁকড়ে ছিল শাস্তির তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু মুখ ফুটে উঠলেও নিজের চোখের সামনে কারণ প্রাণ যন্ত্রণায় অবিচল ছটফট করতে দেখবার সাহস তার ছিল না। তাই আর একবার ক্ষমার দরজা খুলে দিয়েছে সে শেষবারের মতো। চুপিসারে দৃষ্টির নিস্তব্ধতায় সাইফের অস্থিরতা ঘনীভূত হলো। আরেকবার জোরে বলল, বাড়িতে আসবেন কবে? যাব না কখনো, বলেই মুখ ফিরিয়ে হাঁটা ধরল দৃষ্টি। পেছন থেকে সাইফ আবারও বলে উঠল, আর আমি যে আপনাকে ভালোবাসি, আমার জন্য কি একটুও মায়া হয় না? নীলিমাও আপনাকে খুব মিস করে, তার সাথে গিয়ে একটাবার দেখা করা যায় না? সাইফের কথা শুনে থমকে দাঁড়ালো দৃষ্টি, ঘাড় ঘুরিয়ে তাকালো সাইফের দিকে, চোখে চোখ রেখে বলে উঠল, নীলিমাকে আমিও খুব মিস করি। আমারও ইচ্ছে হয় তার সাথে দেখা করার, কিন্তু আপনার জন্য মায়া হয় না। আমি তুচ্ছ ভালোবাসার দামে নিজের আত্মসম্মানকে বিকই না। এমন মেয়ে আমি নই যে কারোর প্রহসনে নিজের সত্তা বিসর্জন দেই। তাই নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অতি বাড়বেন না। আগ বাড়িয়ে আমার জন্য কিছু করারও প্রয়োজন নেই। বলেই গড়গড় করে হেঁটে পা ছাপিয়ে ধীরে ধীরে সরে গেল দৃষ্টি। দৃষ্টির যাওয়ার দিকে মন উড়ে যাওয়ার চোখে তাকিয়ে থেকেই সাইফের মুখে আনমনেই অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তার ভালোবাসা কি আদৌ এতটা তুচ্ছ? না তো, তার ভালোবাসা তো সমুদ্রের অতল গভীরতার চেয়েও বেশি গভীর, অক্ষুণ্ণ আর অবিচল। একদিন অনিবার্যভাবেই দৃষ্টি সেই গভীরতায় স্পন্দন অনুভব করবে, আর সেই দিন শীঘ্রই আসবে। ভাই আছেন, আসবো? চোখের পাতা না ফেলেই মোবাইলের পর্দায় স্থির দৃষ্টি গেঁথে রেখেছে সাইফ। ইমনের কণ্ঠে মুহূর্তেই স্ক্রিন বন্ধ করে দরজার দিকে তাকালো। তার দিকে চাইল মাত্র একবার, সংক্ষিপ্ত ওজনদার স্বরে বলল, আয় ভেতরে। অবস্থা সুবিধার না ভাই, খবর ভালো না। কথাটা বলতে বলতে ঘরে গভীরে পা ফেলে ধীরে ধীরে খাটের এক কোণায় বসে পড়ল ইমন। সাইফ চোখ তুলে তার দিকে তাকালো।
কপালে ভাঁজের প্রশ্ন চিহ্নের রেখা। গম্ভীর স্বরে জিজ্ঞেস হলো, কি হয়েছে? সজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। কালকে নাকি রাতের আঁধারে কোথাও বের হয়েছিল, তারপর থেকে আর ওর কোনো খোঁজ নেই। সাইদুল এখন আমাদের দিকে আঙুল তুলছে, কিন্তু আমরা তো কিছুই করিনি। সাইফের কণ্ঠে অবাক বিস্ময়। ইমন এবার চাপা কণ্ঠে উদ্বেগের শিহরণ নিয়ে বলে উঠল, 24 ঘন্টা পেরোবার আগে তারা কিছু করতে পারবে না। তবুও একজন ফোন করে বলেছে আপনার নামে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মামলা বোধহয় একটা করতে পারে। আরে বাদ দে, এসব মামলা মোকদ্দমার ভয়। সজল কি শিশু যে হারিয়ে যাবে? নিশ্চয় কোনো জায়গায় লোক লজ্জার ভয়ে ঘাপটি মেরে বসে আছে। সাইদ দৃঢ়তা নিয়ে কথাটা বলে উঠতেই ইমন এবার গলার স্বর ধীরে ধীরে নিচে নামালো। কোনো এক অজানা আশঙ্কাকে লুকিয়ে বলে উঠল, ভাই, আমার কিন্তু কিছু একটা গোলমেলে লাগছে। অন্য কিছু মনে হচ্ছে আমার। শব্দগুলো বাতাসে ঠেকলো। সাইদ চোখ কুঁচকে ইমনের মুখের দিকে তাকালো। কি কি মনে হচ্ছে তোর? ভাই, কণ্ঠের ভেতরটা শুকিয়ে এলো ইমনের। একটা সূক্ষ্ম ঢোক গিলল সে। গলার ফাঁকে আটকে থাকা ভয়টা গিলে ফেলতে চাচ্ছে। তার কণ্ঠে যে আতঙ্ক লুকানো ছিল তা সাইফের চোখ এড়ালো না। মুহূর্তেই কপালের ভাঁজ আরো গাঢ় হলো। সাইফ হালকা মাথার ওপর নিচ নাড়ালো। ইমনের চোখে চোখ রেখে সে ইশারায় কিছু একটা বুঝল। ইমনও সম্মতির সিল মেরে দিল মাথা ঝাঁকিয়ে। দুই দিকেই বোঝাপড়া। এক মুহূর্তেই মূর্ত হয়ে উঠল নীরবতায়। সাইদ দুই হাতে চেপে ধরল নিজের চুল। ভেতর থেকে উঠে এলো এক চাপা ভারী জড়শ্বাস। নিজের সত্তাকে স্থির করতে চাইল, কিন্তু ভেতরে ভাঙনের শব্দ স্পষ্ট। ভাই, যদি সত্যি... কথাটা শেষ করতে পারল না ইমন। চুপ কর ইমন। সাইফের কণ্ঠে আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুন শীতল ভয়ঙ্করভাবে স্থির। এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কর। দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে। আর যারা পথের কাঁটা হবে তাদেরও ব্যবস্থা করে ফেল। এই ঘটনার সমাপ্তি এখানেই। কি সমাপ্তির কথা হচ্ছে ভাইয়া? দরজার মুখে দাঁড়িয়ে থাকা কণ্ঠটা পাথর ছুঁড়ে দিল নিস্তব্ধর জলে। সাইফ আর ইমন তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে তাকালো সেই দিকে। চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নীলিমা। চোখে মুখে অনভিজ্ঞ কৌতূহল। সাইফের চোখে এক ঝলক ভয় খেলে গেল, তবে মুহূর্তেই সেটা চাপা দিল অভ্যস্ত দক্ষতায়। নীলিমা হাসি মাখা মুখে ঘরে ঢুকে পড়ল। ট্রেটা রাখলো খাটের পাশের ছোট্ট গোল টেবিলটায়। তার কণ্ঠ স্বাভাবিক উদ্বেগের সুর। কি হয়েছে ভাইয়া? এমন মুখ গোমড়া কেন? সাইদ ঠোঁটের কোণে টেনে তুলল এক কৃত্রিম হাসি। চেহারায় নিছকই বিরক্তির মুখোশ টেনে বলল, আরে তুই বুঝবি না এসব। বাবার পার্টির ব্যাপার-স্যাপার আর কি। ঝামেলা সামাল দেওয়ার মতো প্যাচের কথাবার্তা তুই কি করে বুঝবি বল? কথাটা বলতে বলতেই সাইফের চোখে থরথর করে কাঁপছে একটা শীতল সংকেত, যা নীলিমা ধরতে পারল না। নীলিমা মুখটা ছোট করে এক পাশে বসে পড়ল, সাইফের ঠিক গা ঘেঁষে। চোখে মুখে অভিমানের ছায়া। ঠোঁটে জমে থাকা কথাগুলো এক নিঃশ্বাসে উগলে দিল। ভাইয়া, তুই আর বাবা এখন আর আগের মতো আমাকে সময় দিস না। সারাদিন এই ঘরে আমি একা একা পচে যাই। বাবা তার দৌড়ের ওপরে থাকে। অফিস, পার্টি এইসব মিশে থাকে। আমি কি কোনো ধরনের গৃহসজ্জার অংশ? সাজিয়ে রেখেছিস আমাকে শুধু। তুইও সময় দিস না। তুই তো সারাদিনই এই ছাগলটার সাথে ঘুরঘুর করিস। সাইদ চুপ করে বোনের কথা শুনছে। ইমন সবে চায়ের কাপে হাতে তুলেছে। তাপ টাপ না দেখেই একটা শান্তির চুমুক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এমন সম্মানজনক উপাধি শুনে তার হাতের ধরা কাপটা খানিকটা কাঁপল। চোখে মুখে এমন এক বিস্ময়ের রেখা ফুটে উঠল, মনে হচ্ছে সে নিজের জীবনের প্রথম নিজের পরিচয় জানতে পারল। এক্সকিউজ মি আপা, আপনি কি কথাটা আমাকে বলেছেন? আপনার গায়ে যেহেতু লেগেছে তাহলে আপনাকেই বলেছি।
নীলিমার মুখে নিঃসংকোচ উত্তর। তার জন্য ছাগল শব্দটি ইমনের আনুষ্ঠানিক নাম। ইমন থমকে গেল, চোখ বিস্ময়ের রং আরো ঘন হলো। ভাই, আপনি কিছু বলবেন না? আমারে চোখের সামনে দাঁড় করাইয়া ছাগল কইতাছে ভাই। আমি কিন্তু অনেক রাগ করতাছি। আমার মাথা গরম হইয়া যাইতাছে ভাই। নীলিমা সেই দিকে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, যে না মাথা আবার গরমও হচ্ছে। এক কাজ করুন, ভালো করে দেখুন, হয়তো মগজটা পুড়ে তাপ বের হচ্ছে, ধোঁয়া উঠে কিনা দেখুন দেখুন। বলেই এক ভঙ্গিমায় সাইফের কাঁধে হেলে বসল। ইমন দাঁতে দাঁত চেপে কয়েকটা গরম নিঃশ্বাস ফেলে নিজের রাগটা সামলানোর লড়াই চালিয়ে গেল। তারপর নিজের ভেতরেই নিজেকে সামলাতে সামান্য মাথা নাড়িয়ে বলল, খোল ইমন খোল। এ বাড়িতে তোর কোনোদিন সম্মান ছিল না, থাকবেও না। অথচ চায়ের কাপ ধর, দুটো বিস্কুট চিবা, চানাচুর মুখে পুরে দুনিয়ার অপমান গিলে ফেল। এটাই শেষ শান্তির পথ। এমন অপমান তো তোর সয়ে যায়। তোর না হজম ক্ষমতা অসীম। বলেই ইমন রীতিমতো বেহায়া ভঙ্গিতে নাস্তার ট্রে নিজের দিকে টেনে নিল। গরম চায়ে চুমুক দিয়ে এক দার্শনিক নিঃশ্বাস ছাড়ল। ভাবখানা এমন জীবনের সব হতাশা আজ এই চায়ের কাপে চুবিয়ে ফেলে দিয়েছে। আপনার মুখটা একটু বেশি চলে রিনা খান আপা। তবে চাটা দারুণ বানান। চা বানানোর ক্ষেত্রে আপনি জাতীয় সম্পদ। আপনাকে জাদুঘরে রাখা উচিত। নীলিমার সঙ্গে সঙ্গে চোখ গোল করে সোজা সাইফের দিকে চেয়ে রইল। ভাইয়া আমাকে রিনা খান বলেছে, ইনডিরেক্টলি আমাকে দজ্জাল বলেছে। আমি কি সত্যি দজ্জাল ভাইয়া? সাইফ শান্ত চোখে নিষ্প্রাণ বিরক্তি। ইমন চায়ের কাপটা হাতে আঁকড়ে উঠল। আল্লাহ, কি বলেন আপা? আপনি আমাকে এরকম কথা বলতে শুনেছেন? সি সি, এই অপবাদ! আমি নিতান্তই একজন শান্তশিষ্ট ঈমানদার, সমাজে লালিত এক নম্র তরুণ যুবক। আমি কারোর জন্য দজ্জাল শব্দটা উচ্চারণই করতে পারি না। নীলিমা চোখ ছোট করে তাকালো তার দিকে, ঠোঁটে টেনে আনলো এক নিষ্ঠুর হাসি। আপনার এই ওভার অ্যাক্টিং এর জন্যই না আজ আপনি আমার বানানো নাস্তা খেতে পারবেন না। দেন, চায়ের কাপ দেন। ইমন চায়ের কাপ নিজের বুকে আঁকড়ে ধরল। এটাই এখন তার জীবনের শেষ অবলম্বন। মনে হচ্ছে কেউ তার সন্তানের কাজটাদি কেড়ে নিতে এসেছে। ট্রেটা টেনে নিতে নিতে হাত বাড়ালে নীলিমার চোখে মুখে এক সুনিপুণ প্রতিশোধের ঝলক। ঠিক তখনই ইমন ফট করে হাত থেকে প্রায় লাফ দিয়েই উঠে করুণ ভঙ্গিতে বলল, না না আপা, আপনি এত সুন্দরী, হৃদয়বতী, পরম মমতাময়ী একজন মানুষ হয়ে গরিবের মুখ থেকে শেষ খাবারের টুকরোটা কেড়ে নেবেন? আমার এই মুখটা দেখুন আপা, দেখুন কতটা অসহায় আমি। নীলিমা ভুরু কুঁচকে তাকালো। ইমন সে ফাঁকে চালিয়ে গেল, আপনি তো পাষাণ নন আপা, আপনি তো কোমলতা, তাই দিয়ে গড়া এক ফুলের পাপড়ি। আপনার হৃদয় তো ছুঁয়ে দিলে মমতার ধ্বনি তোলে। অনন্ত চায়ের কাপে এ এক চুমুক দিন, আর এই শুধু এইটুকু দয়া করুন আপা প্লিজ। ইমন আর নীলিমা নিজেদের মতো করে প্রতিদিনের মতোই তর্ক তামাশায় ব্যস্ত। কিন্তু এই হাস্যরসের আবহে সাইফের মনের সম্পূর্ণ অন্য খাতে ভেসে যাচ্ছে। চোখে মুখে অন্যমনস্কতা স্পষ্ট। ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা নিছকই সামাজিক প্রহেলিকা। ইমনের কথাগুলো এখনো তার মগজে ঘূর্ণিঝড় তুলছে। যদি সত্যিই থাকে, না না, আগে আবেগে ভেসে যাবে না সে। এখন তার দরকার ঠান্ডা মাথা। প্রথম কাজ সত্যটা জানতে হবে। তথ্যের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনোভাবে। আর যদি সত্য হয় তাহলে তাহলে এই ঘটনাটাকে এখানেই মাটি চাপা দিতে হবে। এই খেলা এখনো তার হাতে, এটাই তার হাতেই সমাপ্তি, চূড়ান্ত আর চিরন্তন সমাপ্তি। আকাশ আজ নিজ হাতে আঁকা এক জল রঙের ক্যানভাসের মতো লাগছে। নীল আর হালকা কমলা রং মিশে তৈরি হয়েছে এক অপার্থিব আবেশ। পূর্ব দিগন্তের সবচেয়ে লাজুক মুখখানা তার আগেই
তুলেছে, আলোর কোমল রেখাগুলো ছুঁয়ে যাচ্ছে শহরের ছাদ। পাখিরা জেগে উঠেছে অনেক আগেই, কোথাও কাকের ডাক, কোথাও শালিক কিংবা দোয়েলের পূজন। সবকিছু মিলে এক অদ্ভুত আবহ। চায়ের কাপে ধোঁয়া উঠছে, সবার জন্য চা করেছে মরিয়ম। জানালার পাশে রাখা টবে ফুলেরা আজ একটু বেশি হাসছে। কিন্তু অরুণার কোল জুড়ে নিথর হয়ে আছে দৃষ্টি, দেহে জ্বরের দহন। রাতে তার তাপমাত্রা আরো অধিক ছিল। সকাল হতেই সে চলে এসেছে অরুণার কক্ষে। সারাটা রাত জ্বরের তীব্র তাপদাহে পড়েছে সে। অরুণা ধীরে ধীরে দৃষ্টির চুলে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। কোলের উষ্ণতায় স্থির হয়ে থাকা দৃষ্টির কণ্ঠে হঠাৎই ভেসে উঠল এক প্রশ্ন, যার কোনো উত্তর নেই এই দুনিয়ার কোনো আয়নায়। আচ্ছা বড়মা, মানুষ যদি সব কিছু হারিয়ে ফেলে, তখন কি আর তার কিছু পাওয়ার থাকে, নাকি সে শুধু নিঃশেষ হয়ে যায় এই পৃথিবীর আকাশতলে? করুণা কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখে এক তীব্র প্রসার নীরবতা। কারণ সে জানে, জ্বরের ঘোরে দৃষ্টি প্রায়শ এইসব অসংগত আর ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত করা প্রশ্ন তোলে। যদিও এগুলো শুধুই প্রলাপ বলা যায় না, এগুলো দৃষ্টির হৃদয়ের পুঞ্জীভূত যন্ত্রণার গোপন ভাষ্য, কঠিন কষ্টের অদৃশ্য চিৎকার। আজ থেকে ৫ বছর আগে এক নিষ্ঠুর গোধূলি মুহূর্তে দৃষ্টির জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল এক নির্দয় রক্তাভ দৃশ্যপটে। অনাকাঙ্ক্ষিতভাবে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছিল তার বাবা মা, দৃষ্টির চোখের সামনে। এই নির্মম প্রত্যক্ষতা তার কৈশোরের কোমলতা ছিন্ন ভিন্ন করে দিয়ে রেখে দিয়েছিল এক ভয়াল দহন চিহ্ন। দৃষ্টি ছিল তাদের আদরের একমাত্র সন্তান, নরম তুলোর মতো লালিত পালিত, অশুভ জগতের স্পর্শ থেকেও দূরে রাখা এক অপার ভালোবাসার কুঁড়ি। কিন্তু নিয়তির এক অজানা কাল বৈশাখী হঠাৎ করে তার সমস্ত রং কেড়ে নিয়ে তাকে দাঁড় করায় এক নিঃসঙ্গ বিপন্নতায়। সেই দিন থেকে দৃষ্টি হয়ে পড়ে নিঃসহায় আর শিকড় ছাড়া। আর সেই শূন্যতার ভার বুকে নিয়েই অরুণা প্রতিজ্ঞা করেছিল, এই মেয়েটিকে সে কেবলই নিজের পরিচয় দেবে। তাই সে সিদ্ধান্ত নেয় উজানের সাথে দৃষ্টির বিয়েটা দিয়ে তাকে শুধুই তাকে এই ঘরের মানুষ নয়, নিজের মেয়ে হিসাবেই গ্রহণ করবে। যেন দৃষ্টি কারোর করুণা না হয়ে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, ভাঙাচোরা পৃথিবীতে নিজেকে আবারও নতুন করে গড়তে পারে। কিন্তু বিয়ের আসর সেই দিন এক শূন্য মঞ্চে পরিণত হয়েছিল মুহূর্তের ব্যবধানে। ফুলের গন্ধ, আলোকসজ্জা, উজ্জ্বলতা সব কিছুকে উপেক্ষা করে উজান চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল সে প্রশ্নের উত্তর আজও অজানা। অবশ্য অরুণা এখনো পর্যন্ত উজানের থেকে কিছুই জানতে পারেনি বা চায়ওনি। অরুণা নিজেও ভালোবেসে সংসার করেছিল। উজানের জীবনটা বাবাকে ভালোবেসে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে এসেছিল তার ঘরে। আর সেই প্রেমই একদিন অপরাধ হয়ে দাঁড়িয়েছিল তার নিজের রক্তদের চোখে। উজানের নানা রক্তে গরম অপমানের আগুন অরুণাকে ত্যায্য ঘোষণা করেছিল। তাদের এতটাই ঘৃণা জন্মেছিল যে উজানের বাবার মৃত্যু বার্তা তার হৃদয়ে সামান্য দয়া জাগাতে পারেনি। শেষ যাত্রায় একটি মুখও ফিরে তাকায়নি। এই পারিবারিক তাচ্ছিল্য, উপেক্ষা এবং অপমানের ক্ষত উজানের বুক জুড়ে এমনভাবে জমাট বেঁধেছিল যে সেই শপথটা করেছিল আর কখনো এই রক্তের কোনো মুখের দিকে তাকাবে না বা ফিরবেও না। এক দৃষ্টিতে অরুণাকে ভালোবাসত নিজের হৃদয়ের গভীরের ভেতর থেকে। সে প্রায়শ চলে আসতো এই বাড়িতে চুপি চুপি। কাছাকাছি হওয়ায় স্কুল শেষে অরুণার বাড়ির পথটা অনেক সহজ ছিল। দৃষ্টি জানতো না এই বাড়ির দেওয়ালের ফাঁকে কতটা পুরানো ক্ষোভ লুকিয়ে আছে, কতটা জমানো অভিমান জমে আছে উজানের ভেতর। আর উজানের সেই অভিমান দগ্ধ হয়েছিল সবচেয়ে বেশি তখনই, যখন তার বাবার মৃত্যুতেও
সেই পরিবার একটিবারের জন্যও পাশে এসে দাঁড়ায়নি। দৃষ্টিকে প্রথম দিকে একরকম সত্যি সহ্য করতে পারত না উজান। তবুও সময়ের ব্যবধানে কেমন করে যেন দুজনের মাঝখানে জমতে শুরু করেছে কিছু অদৃশ্য মিল। উজানের সেই কঠিন মুখেও একদিন অদ্ভুত এক ছেলেমানুষি ভঙ্গিতে ধরা পড়েছিল কোমলতা। এক বিকেলে হালকা কৌতূহলের ছলে সে হঠাৎ বলে উঠেছিল, আচ্ছা দৃষ্টি, তুই কি আমাকে বিয়ে করবি? দৃষ্টি থমকে গিয়েছিল। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল উজানের দিকে। চোখে কোনো ভয় ছিল না, কেবলই অনভ্যস্ত বিস্ময়। তারপর ঠোঁটে ফুটিয়ে তুলেছিল এক নিষ্পাপ হাসি। আমার বাবা মা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব উজান ভাই। এই শব্দগুলো দৃষ্টির ঠোঁট থেকে নির্ভর বেরোলো। উজানের ভেতরে তীক্ষ্ণ শানিত কিছু বেঁধে বসেছিল সেদিন। সেই মুহূর্তে তার অভ্যন্তরের ক্ষত জেগে উঠেছিল। যে পরিবারের উপস্থিতিও সে মেনে নিতে পারে না, তাদের অনুমতি ছাড়া দৃষ্টি তার হতে পারে না। এই চিন্তাই উজানের আত্মমর্যাদার এক অদৃশ্য আঘাত হয়ে বসেছিল। প্রেমের গন্ধমাখা মুহূর্তটা হঠাৎই রূপ ধারণ করেছিল এক অপমানের অভিমানে। শেষমেশ বহু বোঝাবুঝি আর নীরব কথোপকথনের পর অরুণা দৃষ্টি মাকে রাজি করিয়ে ফেলেছিল। দুই পরিবারের মাঝে ঠিক হয় দৃষ্টি আর উজান বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই মুহূর্ত থেকেই হয়তো দৃষ্টি উজান একটু করে দেখতে শিখেছিল নতুন চোখে, হয়তোবা নিজের ভেতরেই গোপনে একটা স্বপ্ন গড়ে তুলেছিল। কিন্তু বিধির এক নিষ্ঠুর খেলায় সব হিসেব এলোমেলো হয়ে যায়। এই সিদ্ধান্তের কিছুদিন পরেই এক ভয়াবহ রাত দৃষ্টির সমস্ত পৃথিবী নিঃশেষ করে দেয়। দুর্বৃত্তদের নির্মমতায় নিভে যায় তার বাবা মার প্রিয় মুখ, প্রিয় অস্তিত্ব। শোকের অন্ধকার কেটেছে কি কাটেনি, অরুণা তখনই স্থির করেছিল এখন আর দেরি নয়। দৃষ্টিকে সে নিজের ঘরে আনবে, নিজের মেয়ে করে রাখবে চিরদিনের মতো। এই তড়িঘড়ি করে ঠিক করা হলো বিয়ের আয়োজন। কিন্তু সেই আয়োজনের মধ্যেই ঘটে গেল এক কলঙ্কিত অধ্যায়। বিয়ের আসরের মাঝখানে হঠাৎ করে উজান উঠে চলে গেল। একবারও ফিরে তাকায়নি, একবারও জিজ্ঞেস করেনি কিছু, একবারও ভাবেনি দৃষ্টির কি হবে। এই বিশ্বাসভঙ্গ অরুণার বুকের সমস্ত গর্বকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার হৃদয়ের প্রতিটি রেখায় শুধু অভিমান জমেছিল। সে দিনগুলোতে অরুণা একা কেঁদেছে, একবার নয়, বারবার নিজেকে প্রশ্ন করেছে, কি জন্ম দিয়েছে সে? কেমন সন্তান যে এক শোক স্তব্ধ মায়ের হাত ধরে থাকার বদলে মাঝপথে ফেলে চলে গেল। তবে একসময় সে ভাবতে শিখেছিল, হয়তো এই ছেড়ে যাওয়া ছিল আশীর্বাদ স্বরূপ, হয়তো এই ভালোই হলো। নিজের সন্তান হয়ে বলে কি তার চোখে বুঝে সব মেনে নিতে হবে? কোনো মেয়েই এমন কাপুরুষ স্বামী চায় না, যে কষ্টের দিনে কাঁধে হাত রাখে না, ঘৃণায় বোঝা কাঁধে চাপিয়ে দিয়ে পালিয়ে যায়। তাই অরুণা এক নীরব সিদ্ধান্তে পৌঁছায়। উজান যদি দৃষ্টিকে সত্যিই ভালো না বাসে, তাহলে তার যাওয়াই উচিত ছিল। এবং হয়তো সেই দিন না হলে কোনো একদিন সে চলেই যেত। তবে যতটাই বাস্তব সে যুক্তি দিয়ে মায়ের হৃদয়ের ক্ষরণ তো আর যুক্তিবাদ মানে না। ছেলের সেই আচরণ আজও অরুণার বুকে অবসানহীন বেদনার মতো করে গেঁথে আছে। আসবো মা? হুট করে উজানের স্বর শুনে সেই দিকে তাকালো অরুণা। এরপর একবার তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি পিটপিট করে তাকিয়ে আছে উজানের দিকে। উজানকে এভাবে আচমকা আসতে দেখে আস্তে আস্তে কাঁথাটা গায়ে টেনে উঠে বসতে চাইল সে, কিন্তু অরুণা তাকে চেপে ধরল। অরুণার হাতের ইশারায় আবারও শুয়ে পড়ল দৃষ্টি। দুজনকে চুপ থাকতে দেখে নিজেই ভেতরে ঢুকে পড়ল উজান। বসল খাটের এক পাশে। কি হয়েছে ওর? জ্বর এসেছে, ছোট করে উত্তর দিল অরুণা।
উজান অপলক নয়নে তাকালো দৃষ্টির দিকে। চোখ মুখ কেমন যেন ফুলে আছে, নাকের ডগাটাও লাল হয়ে আছে, চোখ জোড়া মৃদু কাঁপছে। উজান এবার অরুণার দিকে তাকিয়ে বলে উঠল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। উজানের কথা শুনে দৃষ্টি এবার আর শুয়ে থাকতে পারল না। কাপড়ের আঁচলটা টেনে সে ধীরে উঠে পড়ল। অরুণা এবার আর বাধা দিল না তাকে। উঠে দাঁড়াতেই পড়ে যেতে নিল দৃষ্টি। উজান দ্রুত তার হাতটা বাড়িয়ে দিয়ে ধরতে নিল তাকে, কিন্তু উজান ধরার আগেই নিজেকে সামলে নিল দৃষ্টি। এরপর গুটি গুটি পায়ে বেরিয়ে গেল রুম থেকে। দৃষ্টির চলার পথের শেষ বিন্দুতে আটকে আছে উজানের চাহনি। দুই চোখে লেপ্টে থাকা সেই নীরব নিবেদনটুকু স্পষ্ট দেখে ফেলে অরুণা। তবুও কিছুই বলল না। দৃষ্টি পুরোপুরি দৃষ্টির পথের বাহিরে যেতেই হঠাৎই উল্টে বসল উজান। মায়ের চোখে চোখ রাখল দৃঢ়তায়। মা, একটা অনুরোধ করতে এসেছি আজ। বল। শব্দের সংযমে ভরসা লুকানো সেই ছোট্ট উত্তরটা ফিসফিস করে নেমে এলো অরুণার ঠোঁট থেকে। এখন আর আগের মতো কথার দীর্ঘ দেওয়াল গড়ে না রেখো না। সময়ের অনাহুত রোদে অভিমানের বরফও ধীরে ধীরে গলে পড়ে মাটির গভীরে। অরুণার অভিমানও কিছুটা কমেছে। অরুণার কথার মাঝেই হঠাৎ করেই উজান মায়ের হাতটা চেপে ধরল। একটা শুষ্ক ঢেউ, একটা শুষ্ক তৃষ্ণার মতো শব্দহীন ঢোক গিলে দগ্ধ গলায় বলে উঠল, মা, আমি দৃষ্টিকে বিয়ে করতে চাই। এইবার কোনো আবেগের ঠোকাঠুকি নয়, কোনো ভুল ভ্রান্তি, অন্ধত্ব। পূর্ণ মস্তিষ্কে, পূর্ণ আত্মায় আমি তাকে চাই। নিজের বলে চাই। আমি জানি সেদিন আমি অপরাধ করেছিলাম, কিন্তু এবার এবার আমি সেই ভুলগুলোকেই শুদ্ধ করতে চাই। মা। অরুণার দৃষ্টি স্থির, কিন্তু চোখের পলকে লুকিয়ে থাকা বিস্ময়ে কাঁপছে। উজান আরো এক ধাপ এগিয়ে আসলো, কণ্ঠ আরো নিচু করে বলল, প্লিজ মা, এই একটা অনুরোধ রাখো। আমি প্রতিজ্ঞা করছি, তার প্রতিটি কষ্টের জায়গায় আমি সুখ লিখে দিব। তার অভিমানে আমি আদরের প্রলেপ রাখবো, ভালোবাসায় ঢেকে রাখবো তার প্রতিটি ভাঙার স্বপ্ন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ছায়া হয়ে পাশে থাকবো। মা, প্রয়োজনে ওর পা ছুঁয়ে ক্ষমা চাইতেও পিছপা হব না আমি। শুধু একবার আমার এই অনুরোধটা গ্রহণ করো। মা। ছেলের চোখে এমন নিবেদন, এমন অবিচল মিনতি অরুণার ভেতরে শৈত্যপ্রবাহ বইয়ে দিল। বুকের গহীনে কোথাও একরাশ কষ্টের কুয়াশা জমে উঠল। কিন্তু তারপরও কিছু সত্য আছে যা ছুরি হয়ে বিদ্ধ করলেও বলা ছাড়া উপায় থাকে না। অরুণা ধীরে ভারী হাত তুলে রাখল উজানের মুঠো আঁকা হাতের ওপর। চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে উচ্চারণ করল, দৃষ্টি বিবাহিত উজান। সেই একটি বাক্য বজ্রঘাত হয়ে ধসে পড়ল উজানের মাথার ওপর। শব্দগুলো বাতাস কেটে এসেছে ঠিকই, কিন্তু বুক চিরে গেছে তীক্ষ্ণ ধারালো শিলার মতো। দৃষ্টি বিবাহিত? কার সাথে? কবে? জড়ানো কণ্ঠে, শ্বাসরুদ্ধ কণ্ঠে উজান ফিসফিস করল, কি? কি বললে মা? মনে হচ্ছে এই কণ্ঠ ওর নিজের নয়, কেউ বুকের ওপরে পাথর চেপে রেখেছে। অজানা বিষে দগ্ধ হচ্ছে চারপাশ। অরুণা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ উজান, দৃষ্টি বিবাহিত। যেদিন তুই ওকে ভরা মজলিসে ফেলে রেখে চলে গিয়েছিলি, সেই দিনই আমি ওর বিয়ে দিয়ে দিয়েছি। আমি আর একটু অপেক্ষা করিনি, কারণ আমার মেয়ের গায়ে আমি আর কাউকে আঙুল তুলতে দেইনি। নতুন করে তার গায়ে আর কোনো কলঙ্কের দাগ লাগতে দেইনি। অরুণার প্রতিটি শব্দ পাথর হয়ে উজানের বুকের ওপরে এসে পড়েছে। উজানের চোখের পাতায় রক্ত জমে উঠেছে, ঠোঁট কাঁপছে। না মা, তুমি আমার সাথে মজা করছো, তাই তো? তুমি আমাকে শাস্তি দিতে চাইছো বলে এইসব বলছো, তাই না মা? প্লিজ বলো, এটা সত্যি না? অরুণা কঠিন কণ্ঠে বলল, আমি যা বলছি তাই নির্মম সত্যি উজান।
এই সত্যটা মেনে নেওয়া ছাড়া এখন তোর আর কোনো পথ নেই। অরুণার হাতটা ছেড়ে দিল উজান। এতক্ষণ আঁকড়ে ধরা সেই আশ্রয়ই এখন বিষ হয়ে উঠেছে তার কাছে। ভেতরের সব আরতি, সব চাওয়া কাচের মতো ভেঙে পড়েছে তার। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শুধু শ্বাস নিচ্ছে এক বোবা পুরুষ। গলায় জমে থাকা কষ্টের ভার ঠেলে সে কোনো মতে উচ্চারণ হলো, কার সঙ্গে? কার সঙ্গে দৃষ্টির বিয়ে হয়েছে মা? সাইফ। সে ইমতিয়াজ, শেখ ইমতিয়াজ সাইফ। কোন সাইফ? চেয়ারম্যান তাজউদ্দিন শেখের ছেলে সাইফ, দৃষ্টির চাচতো ভাই। এইবার শব্দগুলো উজানের মাথার ভেতরে ঘণ্টার মতো বেজে উঠল। প্রতিটা বাক্য ধ্বংস করে দিচ্ছে তার আত্মার ভেতর। চোখে অন্ধকার নেমে আসছে, চারপাশ ঘুরছে। সে অনেক কিছুই জানতে চাচ্ছে, অনেক প্রশ্নই তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তার সাথে কি এটা অন্যায় হয়েছে, নাকি সে অন্যায় করেছিল দৃষ্টির সাথে? ভুল তো সে স্বীকার করতেই চেয়েছিল, শোধরাতে চেয়েছিল, তবে কেন এতটা নির্মমভাবে? সময় তার দিকে পিঠ ফেরালো। একটি সুযোগও কি তার প্রাপ্য ছিল না? একটা বার, শুধু একবার ভালোবাসাকে প্রমাণ করার মতো একটি সময়ও সে পেল না। মা, তুমি পারলে, পারলে দৃষ্টির বিয়ে দিতে। অরুণা এবার স্থির তাকালো ছেলের দিকে। মুখের জল শক্ত হয়ে এলো তার। কেন পারবো না বলতো? কেন পারবো না আমি? যে কলঙ্কের গল্প শুনে তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি, সেই একই কলঙ্ক জানার পরও সাইফ মাথা নত করে দৃষ্টিকে নিজের বলে গ্রহণ করেছে। একটু থেমে গভীর শ্বাস নিল, গলার মধ্যে দলা পাকানো কিছু গিলে নিয়ে আবারও বলল, সেদিন একবারও কি ভাবলি মেয়েটার কি হবে? সমাজের চোখে কলঙ্কিত হয়ে পড়া সেই নিষ্পাপ মুখটা কোথায় ঠাঁই পাবে? এত এত কলঙ্কের বোঝা নিয়ে কি করে এই বিষভূমিতে টিকে থাকবে মেয়েটা? কি নিয়ে বাঁচবে সে? কোন সাহসে সামনে হাঁটবে? তুই তুই সেই দিন নিজের অহংকারের ঘূর্ণিতে তলিয়ে মেয়েটাকে ভীষণভাবে একা ফেলে চলে গিয়েছিলি। আর ঠিক সেই একলা ভঙ্গুর মানুষটাকেই সেই দিন আগলে নিয়েছিল সাইফ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই নিঃস্বার্থভাবে নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়েছিল সে। উজান থরথর করে কাঁপছে, বুকের ভেতর চিৎকার করছে হৃৎপিণ্ড। হ্যাঁ, আমি মানছি, আমি তখন অনেক কিছু মেনে নিতে পারিনি, কিন্তু তাই বলে তুমি? বাক্যটা শেষ হওয়ার আগেই অরুণার হাত বিদ্যুৎ গতিতে উঠল। অন্ধকার বাজ পড়ার মতো করে শব্দ ঠাস করে ছড়িয়ে পড়ল ঘরের নিস্তব্ধতায়। উজানের গা লাল হয়ে উঠল মুহূর্তেই। কি? আমি কি করলাম বল? ৫টা বছর, শুনেছিস তুই? ৫টা বছর পর তুই ফিরে এসেছিস এই বাড়িতে। এতদিনে কত কিছু পাল্টে গেছে। সময় নদীর মতো কেবল বয়েই যায়নি, ভাসিয়ে নিয়েছে কত শত সম্পর্ক, কত প্রতিজ্ঞা। প্রতি মুহূর্তে জীবন কেমন যেন উলট-পালট করে দিয়েছে দৃষ্টির পৃথিবী। সেটা তোর কল্পনার বাইরে। আর তুই ভাবছিস আমি ওকে তোর জন্য আগলে রেখেছি? না উজান, কক্ষনো না। আমি তাকে আমার নিজের মেয়ে ভাবছি, রক্তের চেয়েও আপন। আর আমার মেয়েকে যে যন্ত্রণায় ফেলে গিয়েছিলি তুই, আমি সেই যন্ত্রণার মুখোমুখি তাকে আর এক মুহূর্তও দাঁড়াতে দেইনি। তুই কাপুরুষ, আর সাইফ, সে একজন সুপুরুষ, মেরুদণ্ড নিয়ে জন্মানো একজন পুরুষ, যে প্রতিজ্ঞা রক্ষা করতে জানে। থামল একবার অরুণা, একটা বড় শ্বাস নিয়ে আবারও বলল, দৃষ্টি যতবারই ভেঙেছে সাইফ তাকে ততবারই আগলে রেখেছে। দৃষ্টি যতবার নীরবে কেঁদেছে সাইফ বিনা প্রশ্নে তা মেনে নিয়েছে। দিন গেছে, মাস কেটেছে, সাইফ এক কোথাও না বদলে একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে শুধু অপেক্ষায়। তুই তুই তো নিজের ভালোবাসাকেই বুঝিসনি। তুই তো সেই প্রথম ঝড়ে ভেঙে পড়েছিলি, ওর হাতটা না ধরে পিঠ ফিরিয়েছিলি। আজ তুই দৃষ্টিকে চাস? দৃষ্টির মতো মেয়ের কাছে তুই শুধুই ডাল ভাত, বাজে মূল্যহীন এক নাম।
তুই কখনোই ওর যোগ্য ছিলি না উজান। বেরিয়ে যা বলছি, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। শব্দগুলো ঝড়ের মতো ছুড়ে দিল অরুণা। গলায় বজ্রের আঁচড়, চোখে ক্রোধের দাবানল। চিৎকার করে ঘর কাঁপুনি ছাড়িয়ে পড়ে। আর সেই শব্দ শুনেই দৌড়ে আসে মরিয়ম। বেগম, বেগম, এইভাবে রাগ কইরেন না, শরীর খারাপ হইব আপনার। কিন্তু অরুণার শরীর থরথর করে কাঁপছে, অভিমানে, ক্রোধে, বেদনায়। সব মিলিয়ে সে যেন আগুন হয়ে উঠেছে। উজানকে নিয়ে তার কত গর্ব হতো। চেহারায়, গড়নে, চোখে, দাঁড়ানোর ভঙ্গিতে পুরো বাবার সব ছিল তার মধ্যে, কেবল স্বভাব ছিল না। উজান সেই বাবার আদর্শ ভুলে গিয়ে হয়ে উঠেছে এক পলায়ন পথ। মরিয়ম কি বলবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে কিছু বললে তা বিপর্যয়ে আগুনে ঘি ঢেলে দেবে। সে একবার অরুণার দিকে তাকাচ্ছে, আবার উজানের দিকে তাকাচ্ছে। অবশেষে নীরবতার ভার বইতে না পেরে উজান উঠে দাঁড়ালো। এক পা, তারপর আরেক পা, লজ্জা আর পরাজয়ের ওজন টানতে টানতে সে সেখান থেকে চলে গেল। পেছনে রেখে গেল এক ধ্বংস হওয়া সম্পর্ক, একটা অপূর্ণ ভালোবাসা, আর একজন মা। তাজউদ্দিনের অফিস কক্ষের বাতাসে থমথমে উত্তাপ। আলোচনার ছায়ায় চাপা পড়ে থাকা শব্দগুলো গলার কাটা হয়ে আটকে আছে। সাইদুলের কণ্ঠে রাগ, এর মাঝেই টুকটাক কথা কাটাকাটি হয়ে গেছে। এই সময় সাইফ এলাকার এক প্রান্তে ব্যস্ত। ফোন পেয়ে ইমন একের পর এক ডেকে যাচ্ছে তাকে। ভাই সাইদুল এবার পুরা নাটক শুরু করছে। আরে কিছু হবে না, চল। স্বভাব সুলভ ধীরে সুস্থে ধীর স্বরে বলে উঠল সাইফ। তারপর নিজের হাতের ইমনের পিঠে একটা ঠাস করে চাপড় মেরে হালকা হাসল। ইমন বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে চোখ পড়ল একটা ছোট্ট পুতুলে। চাবি ঘোড়ায় দুলে দুলে ওঠা সেই স্পর্শে মুখে হাসি ফুটে উঠল তার। নীলিমা নিজের হাতে বানিয়ে দিয়েছিল পুতুলটা। সাইফ নতুন বাইক কেনার পর নিখুঁত যত্নে চাবির রিংটা সেটা পরিয়ে দিয়েছিল সে। সাইফও আর সেটা সরায়নি কখনো। পুতুলটা একটা নীরব প্রতিশ্রুতি হয়ে ঝুলে আছে তার প্রতিদিনের যাত্রায়। প্রতিবার বাইক চালাতে গেলেই ইমনের চোখে পড়ে সেই পুতুল, আর মুখে ফুটে ওঠে একরাশ লুকানো আনন্দ। লুকিং গ্লাসে চোখ রেখে সাইফকে দেখতে পেল। ইমন মিটিমিটি হাসছে। কল্পনার কারখানায় হয়তো সে এখন 7 পাক ঘুরছে মালা হতে। পেছন থেকে গম্ভীর গলায় সাইফ বলে উঠল, জেগে জেগে কি বিয়ের স্বপ্ন দেখছিস রে শালা, গাড়ি চালা, নইলে থাপড়াইয়া বাইক থেকে ফালাইয়া দিমু। ইমন কাঁধ কুঁজো করে হাসল। গ্যাস দিয়ে বাইক ছেড়ে দিল। তারপর দ্রুত গতিতে কিছু মনে মনে ফোঁস করে বলে উঠল, আমি আবার শালা না, আপনি আমার শালা, এটা আগে ঠিক করেন ভাই। বাবা আসবো। সাইফের কণ্ঠে ভারসাম্যপূর্ণ স্নিগ্ধতা, অথচ সেই এক টুকরো শব্দেই ঘরের উপস্থিত সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে শেখ ইশতিয়াক সাইফ। চোয়ালে স্পষ্ট আত্মবিশ্বাস, চোখে স্ফটিকের মতো করে ধীর আগুন। তার চোখে চোখ পড়তেই সাইদুল ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, এই তো এসে গেছে চেয়ারম্যান সাহেবের গুণধর পুত্র। আসুন আসুন, আপনার জন্যই তো এই সমাবেশের আয়োজন। কিন্তু সাইফের চোখের পাতা পর্যন্ত নড়ল না। এক ফোঁটা চাহনিও সে ছুড়ে দিল না সাইদুলের দিকে। মনে হলো সাইদুল ওই ঘরের বাতাসের চেয়েও মূল্যহীন তার কাছে। আর চাহনি স্থির শুধু এক জায়গায়, তাজউদ্দিন শেখের। তাজউদ্দিনের চোখের ইশারায় ছেলেকে ভেতরে ডেকে নিল। সাইদ ধীর পায়ে মাথা উঁচু করে ঘরে প্রবেশ করল। সাইদুল সেই মুহূর্তেই অনুভব করল এক অসম্ভব অপমান। সবার সামনে তাকে এইভাবে উপেক্ষা করা, তার অহংকারে আগুন ছুড়ে দেওয়া। বাবা, কি হয়েছে? এভাবে হঠাৎ জরুরি ডেকে আনলেন কেন? সাইফের কণ্ঠে স্থিরতা। তাজউদ্দিন ঠান্ডা গলায় উত্তর দিলেন, ওনারা তোমার নামে অভিযোগ এনেছে ইস্তিহাদ, আর ওনাদের ছেলে সজল নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাইফ এক মুহূর্ত থেমে তাকালো, তারপর ভুরু কুঁচকে জবাব দিল,
তো তাদের ছেলেকে যদি পাওয়া না যায় তার দায় আমার ঘাড়ে আসে কিভাবে? ওনার ছেলে কি শিশু? এবার পাশ থেকে গম্ভীর গলায় কথায় ছেদ পড়ল। মিস্টার সাইফ, এই বিষয়ে সাইদুল সাহেব একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমরা সন্দেহ করছি সজলের ব্যাপারে আপনার হয়তো কিছু জানেন। কথাটা বলে উল্টো পুলিশের একজন কর্মকর্তা, গলায় কণ্ঠভাব ধীর। সাইফ মাথায় পুলিশের দিকে তাকালো, চোখে বিরক্তির সূক্ষ্ম রেখা। এখানে যে অভিযোগ নয়, নাটক চলছে তা সাইফ জানে, আর এই নাটকের গল্পও সে জানে। তাই জেনে শুনে অভিনয়ের অংশ সে নেবে না। দেখুন। সাইফ থেমে গেল এক মুহূর্ত, চোখ নামিয়ে ধীরে তাকালো পুলিশ অফিসারের ব্যাজের দিকে। চোখ বুলিয়ে নামটা একবার পড়ে নিল, আজাদ হোসেন। তারপর একেবারে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, দেখুন আজাদ সাহেব, ওনাদের ছেলের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। আর সজলকে, 10 বছরের শিশু, পূর্ণবয়স্ক একটা লোক কোথায় গেল, কি করলো, সেটার দায় আমি কেন বহন করব? যেখানে একজন প্রাপ্তবয়স্ক নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয়, সেখানে তার অদৃশ্য হয়ে যাওয়া আর আমার গায়ে লাগানোর মানেটা কি? সাইফ এক পা এগিয়ে এলো, গলার স্বর একটু শানিত হলো। আর ওকে মিসিং বলছেন তো? প্রথমেই বলুন, কবে থেকে? ঘন্টা না দিন? নাকি আপনারা ভাবছি মিসিং হতে পারে এই অভিযোগে হাজির হয়েছেন? আজাদ একটু ধাক্কা খেল সাইফের যুক্তির সামনে, কিন্তু পরক্ষণেই নিজেকে গুছিয়ে নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। সেদিন কলেজ থেকে সজলকে বহিষ্কার করা হয়েছিল আপনার প্রভাবেই। তবে প্রশ্ন হচ্ছে, সেই ঘটনার পরের দিনই তাকে আপনাদের সঙ্গে কলেজের পেছনে দেখা করতে গেছে। বলুন তো, সেখানে আপনারা কি করেছিলেন? আর সজল কেন ছিল সেখানে? সাইফ এবার থামল, আগের মতোই স্পষ্ট স্বরে বলে উঠল, তেমন কিছুই না অফিসার, ওকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম। সাইফের গলা একটুও কাঁপল না, বরং কণ্ঠে আশ্চর্য স্বাভাবিকতা। আমার ওয়াইফের ইচ্ছে ছিল মৌমাছির কামড়াবে ওকে, কারণ সে তার সাথে অসভ্যতা করেছিল। কিন্তু সে বেচারি এতটাই কোমল হৃদয়ের যে শেষ মুহূর্ত আর করল না। আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম, সে চলে গিয়েছিল। তারপর কোথায় গেল, কাকে দেখলো, কি করলো, সত্যি বলতে সেটা সত্যি আমার জানা নেই। ঘরের ভিতরে নেমে এলো এক হিমশীতল স্তব্ধতা। আজাদ চুপ করে রইল মুহূর্ত দুয়েক। চোখের পলকে ধরা পড়ল একরাশ বিস্ময়। এত সহজে, এত নির্লিপ্ত ভঙ্গিতে নিজের দোষ স্বীকার। আজাদ নিজের জীবনে অনেক অপরাধী দেখেছে। কেউ ভয় পেয়ে চুপ করে যায়, কেউ ব্যর্থ চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণের। কিন্তু সাইফ, এই ছেলে একটু ভয় পাচ্ছে না। আপনি একটা লোককে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, আর সেটা আবার এমন নির্লজ্জের গর্বের মতো করে বলছেন। আপনি জানেন এর জন্য আপনাকে জেলে পাঠানো যেতে পারে। অফিসার আজাদের কণ্ঠে এইবার কিছুটা রশি টানার চেষ্টা, তবে তার প্রায় নিস্তেজ। সাইফ ভ্রু নাচিয়ে ঠান্ডা উত্তর দিল, হলে হবে অফিসার, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে সজলকে যদি খুঁজে পান, আমাদেরও একটু জানিয়ে দিবেন দয়া করে। আমার ভাইয়ের সাথে অসভ্যতা করার দায়ে ওর তো কিছু একটা সময় জেলের ভাত খাওয়া উচিত, তাই না? অন্তত দুজন মিলে একটা কামরায় কিছু মূল্যবান সময় কাটাতে পারবো। সাইফের এমন নির্লিপ্ত সুতীক্ষ্ণ জবাবের কণ্ঠে আটকে গেল আজাদের। অন্যদিকে সাইদুল তখন থেকেই একদম নীরব। তার মুখে আর কোনো আগের ঔদ্ধত্য নেই। সাইফের যেন এক খুশির স্মৃতি এখনো গালের হাড়ে কম্পন তোলে। উপরন্তু চেয়ারম্যানের ছেলে বলে কথা সোজাসাপটা, কিছু বলতেও সাহস পাচ্ছে না কেউ। তাজউদ্দিন এবার ধীর গলায় ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
তুমি কি সত্যি কিছু জানো না সজলের ব্যাপারে, ইমতিয়াজ? সাইফ এবার একটু মাথা নিচু করে চোখ প্রশান্ত নির্লিপ্ততা নিয়ে জবাব দিল, না বাবা, আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না। শুনছেন তো অফিসার, আপনার যদি কিছু জানার থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আর যদি কোনো প্রমাণ থাকে তাও সামনে আনুন। প্রমাণ ছাড়া এই দেশের আইন কিছুই করতে পারে না। সেটা তো নিশ্চয়ই আপনার জানা আছে। তাজউদ্দিনের কণ্ঠ চিরাচরিত ধীরতা, তবে এর নিচে জমে থাকা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অবস্থান স্পষ্টভাবে টের পাওয়া গেল। অফিসার আজাদ সামান্য চুপ করে থাকলেন। এদিকে সাইদুল সাপ সাপ গলা করে কিছু বলতে যাবে, কিন্তু তখনই টুং করে তার ফোনে একটা নতুন মেসেজ আসলো। সুর ভেঙে গেল, কথা গিলে ফেলে। মুহূর্তে পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে চোখ রাখল। চোখের ভেতর চকচক করে উঠল কিছু, আর মুখে হালকা উত্তেজনার রং বদলে ভীরু হয়ে গেল। মেসেজটা দেখা মাত্রই সে কোনো মতে মোবাইলটা আড়াল করতে চাইল, লুকাতে চাইল সেটার অস্তিত্বটাই। কিন্তু অফিসার আজাদ এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। আজাদ শানিত গলায় বলে উঠল, কি লুকাচ্ছেন মিস্টার সাইদুল? সজলের ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? সোজা করে বলুন মেসেজটা কার কাছ থেকে এসেছে। সব চোখ এখন সাইদুলের হাতে ধরা মোবাইলটার দিকে। না না, তেমন কিছু না, আমার একটা ব্যক্তিগত মেসেজ মাত্র। সাইদুল গলা কাঁপিয়ে কথাটা বলল, হাতটা অবচেতনে পকেটের দিকে চলে যাচ্ছিল ফোনটা লুকাতে, কিন্তু তখনই পেছন থেকে গলা ভেসে এলো, কেন মিথ্যা বলছেন সাইদুল সাহেব? সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে সবচেয়ে সোজাসাপটা কণ্ঠটা ছুড়ে দিল ইমন। তার চোখে তীক্ষ্ণ, আর সময় ঠিকমতো ধরার অভ্যাস পুরনো। সাইদুল যখন ফোনটা বের করছিল তখনই ইমন পেছন থেকে ঝুঁকে দেখছিল স্ক্রিনে। সেখানে যা লেখা ছিল তা দেখে ইমন বলল, অফিসার সজলের মেসেজটা ছিল ওটা, আমি নিজের চোখে দেখেছি। ইমন থামল, তারপর এক ঝটকায় তাকালো সাইফের দিকে। সাইফ ঠোঁট বাঁকিয়ে হালকা এক হাসি দিল, তাতে উপহার নিতে নেই, আছে প্রশংসা, নীরব স্নেহ। চোখের ইশারায় বলল, গুড বয়। ইমন সেই ইশারায় মাথা নিচু করে বিনয়ের সাথে প্রশ্নগুলো করল। অফিসার আজাদ আর সময় নষ্ট করলেন না। সাইদুলের হাত থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়তে শুরু করলেন, বাবা, আমি ইন্ডিয়ায় চলে এসেছি। তোমাকে জানাইনি কারণ তুমি আমাকে আসতে দিতে না। এত বড় অপমানের পর আমি আর আগের মতো থাকতে পারতাম না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো। আসার ব্যাপারে এখন কিছু বলতে পারছি না, আর আমাকে মেসেজ বা কল দেবার চেষ্টা করো না। আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো, ভালো থেকো। পিন পতন নিস্তব্ধতা নেমে এলো ঘরে। সাইফ একটু ঠান্ডা হওয়ায় শ্বাস ছাড়ল। সে ঠোঁটের কোণে এবার কৌতুক মেশানো তৃপ্তির হাসি। অফিসার এবার সোজা তাকালো সাইদুলের দিকে, কণ্ঠে চাপা ধমক, এই রকম অভিযোগ দায়ের করার আগে একবার নিজের ছেলের লোকেশনটা চেক করে নিলেই পারতেন সাইদুল সাহেব। সাইদুল সাহেব অন্যের বিরুদ্ধে অভিযোগ আনার আগে নিজ সন্তানের গতিবিধি, অবস্থান, সত্যতা, মিথ্যতা সবই যাচাই করা আপনার দায়িত্ব। আর আপনার এই অযথা অভিযোগের জন্য আমি চাইলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। সেটা নিশ্চয়ই জানা আছে আপনাদের। গর্জে উঠল তাজউদ্দিন। চেয়ার থেকে খানিকটা ঝুঁকে এলো, কণ্ঠে প্রবল নিয়ন্ত্রণ, রোশন মুছল মিশ্রণ। তার চোখে একজন বাবার ক্ষোভ, যার ছেলেকে ভিত্তিহীন অপবাদ দিয়ে প্রশ্নবিদ্ধ করা হলো। সাইদুল মুহূর্তেই চোরের মতো করে কুঁকড়ে গেল। এই সময় অফিসার আজাদ সামনের দিকে এগিয়ে এসে মাথা নিচু করে বললেন, সরি স্যার, আপনাদের অকারণে বিরক্ত করেছি। আপনারা ক্ষমা করে দিন মিস্টার সাইফ। সাইফ তখন নিজের নিস্তেজে অভ্যস্ত সৌজন্য রক্ষা করেই বলল, ইটস ওকে অফিসার,
চলার আগে আজাদ একটু থামলেন, পা ঘোরাতে ঘোরাতে হালকা করে ফিরে তাকালেন সাইফের দিকে। আমরা চলি। ও, আরেকটা কথা বলি সাহিব সাহেব, আই লাইক ইউর অ্যাটিটিউড, কিপ ইট আপ। চোখ টিপে হালকা হেসেও ফেললেন তিনি। সাইফও চোখ, ঠোঁট এগুলো ছোট ছোট করে উত্তর দিল, একটু হেসে সম্মতি জানালো। সাইদুল কোনো কথা বলার সাহস পেল না। গলায় গুটিয়ে আসা একরাশ লজ্জা আর অপমানে সে শুধু সঙ্গ দিল আজাদকে। দুজন একসাথে দরজা পেরিয়ে বেরিয়ে গেল।